কথাগুলো বলে চলে গেল মেঘ। আর বর্ষা সেখানে বসে বসে কান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ কান্না করার পর বর্ষা কাপড় চোপড় পরিষ্কার করা শুরু করে দিল। আর মনে মনে বলতে লাগলো, এত রাগ আমার উপর তোর মেঘ? শুধু একটা চর মেরেছিলাম বলে এভাবে শাস্তি দিচ্ছিস তুই আমায়? একটা থাপ্পড়ের মূল্য এভাবে আমায় কষ্ট দিয়ে তুলছিস তুই? এই তোর ভালোবাসা আমার প্রতি? এসব কথা ভেবে ডুকরে কেঁদে উঠল বর্ষা। আর মনে পড়ে গেল সেদিনের কথা, 1 বছর আগে। সেদিন ছিল ওদের কলেজে নবীনবরণ উৎসব। বর্ষা অনেক সুন্দর করে নীল রঙের একটি শাড়ি পরে সাজগোজ করে কলেজে যায় সেদিন। গত 2 বছরে মেঘের সাথে ঝগড়া করতে করতে মেঘকে ভালোবেসে ফেলে বর্ষা। তাছাড়া মেঘ ও ওকে অনেকবার ভালোবাসার কথা বলেছিল। বর্ষা সেদিন ভেবেছিল নিজের মনের কথা মেঘকে জানাবে, কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে ওই সময় মেঘ ওর সাথে যেটা করেছিল সেটা মেনে নিতে পারেনি বর্ষা। আর তাই মেঘের গালে সজোরে থাপ্পড় মেরে চলে আসে সেদিন কলেজ থেকে বর্ষা। মেঘ সেদিন যেটা করেছিল সেটার জন্য ওকে থাপ্পড় মারা ছাড়া আর কোনো উপায় ছিল না বর্ষার কাছে। মেঘ বর্ষার হাত ধরে একটি খালি ক্লাসে নিয়ে যায়। তারপর বর্ষাকে প্রপোজ করে। বর্ষাও সেদিন মেঘকে হ্যাঁ করে দেয়। বর্ষার মুখে হ্যাঁ শোনার পর বর্ষাকে জোর করে কিস করতে চাইলে বর্ষা বারবার বাধা দেওয়ার পরও যখন মেঘ শুনছিল না, তখন মেঘের গালে সজোরে থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে সেদিন চলে আসে বর্ষা। তারপর 3 দিন আর কলেজে যায়নি। কিন্তু মেঘকে থাপ্পড় মারার কারণে ভিতরে ভিতরে নিজেও অনেক কষ্ট পেয়েছে বর্ষা। 3 দিন পর যখন বর্ষা মেঘের খোঁজ করার চেষ্টা করছিল, তখন জানতে পেরেছে যে মেঘ বিদেশ চলে গেছে। কেন গেছে সেটা কাউকে বলে যায়নি। বর্ষা সেদিন খুব মন খারাপ করছিল মেঘের জন্য। তবে বর্ষা কখনো ভাবেনি সেই মেঘ আজ এভাবে একটা থাপ্পড়ের জন্য এত কষ্ট দিবে ওকে। কথাগুলো ভাবতে ভাবতেই চোখ দুটো বারবার ভিজে যাচ্ছিল বর্ষার। হঠাৎ কাজ করতে করতে বর্ষার কি যেন একটা মনে হলো। বর্ষা কাপড় ধোয়া ফেলে দৌড়ে চলে গেল মেঘের কাছে, কিন্তু মেঘ তো তার রুমে নেই। বর্ষা মেঘকে খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখে মেঘ ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। বর্ষা মেঘের পেছনে গিয়ে দাঁড়িয়ে হঠাৎ করে বলে ওঠে, সেদিন আমার বিয়ের সময় তুই আমায় কিডন্যাপ করেছিলি, তাই না মেঘ ভাইয়া? হঠাৎ বর্ষার মুখে এই কথা শুনে অবাক হয়ে পেছনে ফিরে তাকায় মেঘ। মেঘকে অবাক হয়ে তাকাতে দেখে বর্ষা আবারও চিৎকার করে বলে ওঠে, কি হলো? উত্তর দে মেঘ ভাইয়া, উত্তর দে আমায়। তুই সেদিন আমায় কিডন্যাপ করেছিলি বিয়ের আসর থেকে, তাই না? বর্ষার কথা শুনে মেঘ অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে শান্ত গলায় উত্তর দিল, আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তুই চলে যা এখান থেকে, আর নিজের কাজ কর গিয়ে। মেঘের কথা শুনে যেন মাথায় রক্ত উঠে গেল বর্ষার। বর্ষা মেঘের হাত ধরে মেঘকে নিজের দিকে ঘুরিয়ে বলতে লাগলো, কেন করেছিলি তুই আমার সাথে এমন? কেন সকলের সামনে আমার চরিত্রে দাগ লাগালি? কেন আমায় এভাবে বিয়ে করার নাম করে কষ্ট দিতে নিয়ে এলি? এই তোর ভালোবাসা আমার প্রতি? কেন এত কষ্ট দিচ্ছিস তুই আমায়? কেন কেন কেন? বর্ষার কথা শুনে বর্ষাকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল মেঘ। তারপর দাঁতে দাঁত চেপে বলল, সিরিয়াসলি তোর মনে হয় বর্ষা যে তোকে আমি কষ্ট দিচ্ছি? তুই আমার সাথে যেটা করেছিস তারপরেও যে তোকে আমি এখনো বাঁচিয়ে রেখেছি, এটাই তোর ভাগ্য। চলে যা আমার সামনে থেকে, নইলে তোর সাথে আমি কি করে ফেলবো আমি নিজেও জানি না। চলে যা আমার সামনে থেকে, চলে যা তুই। মেঘের কথা শুনে অবাক হয়ে বর্ষা বলল, কি করেছি আমি যে তার জন্য তুই আমায় এভাবে শাস্তি দিচ্ছিস? 1 বছর আগে তোর ভুলের জন্য তোর গালে একটা চর মেরেছিলাম বলে তার প্রতিশোধ তুই এভাবে নিচ্ছিস আমার থেকে? তোকে চর মারার পর আমিও কষ্ট পাচ্ছিলাম। তোর কাছে ক্ষমা চাইবো বলে কলেজে ছুটে গিয়েছিলাম, কিন্তু তুই তার আগেই বিদেশ চলে গিয়েছিলি। মাত্র একটা থাপ্পড়ের জন্য তুই এভাবে প্রতিশোধ নিচ্ছিস আমার থেকে? বর্ষার কথা শুনে মেঘের চেহারা যেন রক্তবর্ণ ধারণ করলো। মেঘের চোখগুলো থেকে যেন রাগে আগুন বের হচ্ছে। মেঘ বিকট শব্দে হাসতে লাগলো। মেঘকে এইভাবে হাসতে দেখে ভয়ে যেন জমে গেল বর্ষা। হাসতে হাসতে বর্ষার কাছে এগিয়ে এলো মেঘ। তারপর বর্ষার গাল দুটো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, সিরিয়াসলি বর্ষা, তোর সিরিয়াসলি মনে হয় যে আমি শুধু একটি থাপ্পড়ের জন্য তোর সাথে এমন করছি? সেদিন ওই থাপ্পড় ছাড়াও তুই আমার সাথে যে কাজটা করেছিলি, তাতে তোর জায়গায় যদি অন্য কেউ হতো, তাকে আমি সেই মুহূর্তেই খুন করে ফেলতাম। কিন্তু তোকে যে আমি ভালোবেসেছিলাম, খুব বেশি ভালোবেসেছিলাম তোকে,
তাই পারিনি আমি তোকে খুন করতে, তোর উপরে রাগ ভুলতে। সেদিন চলে গিয়েছিলাম আমি দেশের বাইরে, কিন্তু যখন জানতে পারলাম তুই অন্য কাউকে বিয়ে করছিস, তখন আর নিজেকে ঠিক রাখতে পারিনি আমি। আমার সব সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়ে, আমার চরিত্রে ধর্ষকের দাগ লাগিয়ে দিয়ে তুই অন্যের ঘরে সুখে সংসার করবি, সেটা তো আমি হতে দিতে পারি না। তাই আমি কিডন্যাপ করেছিলাম তোকে। হ্যাঁ, আমি তোকে দুবার বিয়ে করেছি, তবে তোকে ভালোবাসতে নয়। যেভাবে আমাকে তুই এই 1টি বছর ভিতর থেকে তিলে তিলে শেষ করেছিস, সেই একইভাবে তোকেও শেষ করব আমি। কথাগুলো বলে বর্ষার গাল দুটো ধাক্কা দিয়ে ছেড়ে দিয়ে নিচে চলে গেল মেঘ। মেঘের ধাক্কা খেয়ে তাল সামলাতে না পেরে নিচে পড়ে গিয়ে কপালে বেশ কিছুটা কেটে গেল বর্ষার। কিন্তু বর্ষার এখন কপালের কাটার ব্যথাটা চাইতে মেঘের কথাগুলোর ব্যথা বেশি লাগছে। বর্ষা কিছুতেই ভেবে পাচ্ছে না মেঘ কেন এমন করছে তার সাথে। রাতে নুডলস রান্না করে খেয়ে মেঘের জন্য টেবিলে নুডলস রেখে মেঘের রুমের বেলকনিতে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে বর্ষা আর ভাবছে মেঘের বলা কথাগুলো নিয়ে। সেদিন ওই থাপ্পড় ছাড়া তো আর কিছুই করেনি ও মেঘের সাথে। তাহলে মেঘ কেন বললো যে ও মেঘকে ধর্ষক বানিয়েছে, মেঘের সম্মান নষ্ট করেছে? বর্ষা যখন এমন আকাশ পাতাল ভাবতে ব্যস্ত, তখনই পিছন থেকে বর্ষাকে জড়িয়ে ধরে বর্ষার ঘাড়ে নাক ডোবালো কেউ। বর্ষা কিছুটা ভয় পেয়ে দ্রুত পিছনে তাকিয়ে দেখে মেঘ দাঁড়িয়ে আছে ওর পিছনে। মেঘকে কেমন মাতাল মাতাল দেখতে লাগছে, খুব বাজেভাবে তাকিয়ে আছে মেঘ বর্ষার দিকে। মেঘের এমন অবস্থা দেখে বর্ষা মেঘের থেকে একটু সরে গিয়ে ভ্রু কুঁচকে বলল, মেঘ, তুই ড্রিঙ্ক করেছিস? বর্ষার কথার উত্তর না দিয়ে বর্ষার হাত ধরে হ্যাচকা টান দিয়ে জড়িয়ে ধরে মেঘ। মেঘের গায়ে মোমো করছে মদের বিশ্রী গন্ধ। বর্ষা যতটা সম্ভব মেঘের থেকে দূরে থাকার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না সে মেঘের শক্তির কাছে। হঠাৎ করেই বর্ষাকে কোলে তুলে নেয় মেঘ, তারপর বর্ষাকে নিয়ে চলে যায় রুমের ভেতর। আজ 3 দিন হলেও বর্ষা মেঘের সাথে কোনো প্রকার কথা বলে না, সবসময় চুপচাপ থাকে বর্ষা। মেঘও বিনা প্রয়োজনে বর্ষাকে কিছু বলে না। এর মাঝে বর্ষা হালকা পাতলা রান্নাও শিখে নিয়েছে ইউটিউব দেখে দেখে। বর্ষা একজন সংসারী মেয়ের মতোই নিজের সংসারটাকে আপন করে নিয়েছে। তবে মেঘের প্রতি জমেছে ওর মনে অনেক ঘৃণা। সেদিন রাতে ড্রিঙ্ক করে আসার পর জোর করে স্বামীর অধিকার খাটিয়েছে মেঘ। সকালে উঠে সব ভুলেও গেছে হয়তো, কিন্তু বর্ষা কিছুতেই ভুলতে পারছে না সেদিন রাতের মেঘের অমন হিংস্র আচরণের কথা। দুপুরে খাওয়া দাওয়ার পর বাইরের বাগানের দোলনায় গিয়ে বসে আছে বর্ষা, আর মেঘ নিজের রুমে ল্যাপটপে কাজ করছে। বর্ষা দোলনায় দোল খাচ্ছে আর ওর সাথে ঘটে যাওয়া গত কয়েকদিনের কথাগুলো ভাবছে। হঠাৎ করে কারো ডাকে ধ্যান ভাঙে বর্ষার। কেমন আছো বর্ষা? লোকটার কথা শুনে মাথা তুলে সামনের দিকে তাকিয়ে বর্ষা দেখে ওর সামনে দাঁড়িয়ে আছে নিলয়। এই নিলয়ের সাথেই ওর বিয়ে হচ্ছিল সেদিন, কিন্তু মেঘ ওকে কিডন্যাপ করার বিয়েটা ভেঙে যায়। নিলয়কে দেখে দোলনা থেকে উঠে দাঁড়িয়ে বর্ষা বলে, আপনি এখানে? আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে মেঘের সাথে দেখা করতে এসেছি বর্ষা, কিন্তু তুমি এখানে কেন? চাচ্চুর বাসায় বেড়াতে এসেছো বুঝি? নিলয়ের কথা শুনে কিছুটা বিরক্তি নিয়ে বর্ষা বলল, না, আমি এ বাড়ির বউ। মেঘের সাথে বিয়ে হয়েছে আমার। আপনি ভিতরে যান, মেঘ ভিতরে আছে। হোয়াট? তুমি এসব কি বলছো বর্ষা? তোমার বিয়ে হয়েছে, তো আবার মেঘের সাথে? মেঘ এত কিছুর পরেও তোমায় বিয়ে করলো? নিলয়ের কথাগুলো শুনে ভ্রু কুঁচকে তাকালো বর্ষা, তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এত কিছুর পরে বিয়ে করলো মানে? কি বলতে চান আপনি? বর্ষার কথা শুনে কিছুটা থতমত খেয়ে নিলয় বলল, না মানে আমি আসলে বলতে চাইছিলাম যে সেদিন বিয়ের আসর থেকে কোথায় চলে গিয়েছিলে তুমি বর্ষা? আমি কত খুঁজেছিলাম তোমায়। নিলয়ের কথায় বর্ষা কিছু বলবে তার আগেই মেঘ বর্ষা থেকে বের হতে হতে বলে উঠল, নিলয়, তুই এখানে কখন এলি দোস্ত? এই তো এখনই এলাম দোস্ত। তুই নাকি বর্ষাকে বিয়ে করেছিস? এটা কি সত্যি মেঘ? নিলয়ের কথা শুনে মেঘ বর্ষার দিকে একবার ফিরে তাকিয়ে তারপর নিলয়ের হাত ধরে নিয়ে বাইরের দিকে যেতে যেতে বলল, চল নিলয়, তোর সাথে আমার অনেক কথা আছে, বাইরে থেকে একবার ঘুরে আসি, চল।
কথাগুলো বলেই নিলয়কে নিয়ে চলে গেল মেঘ। বর্ষার কেন জানি না নিলয়ের কথাগুলো শুনে কিছুটা খটকা লাগলো, আর মনে হলো নিলয় নিশ্চয়ই কিছু লুকানোর চেষ্টা করছে ওর থেকে। নিলয়কে নিয়ে একটা কফি শপে গিয়ে বসলো মেঘ। কফি শপে বসতেই নিলয় কিছুটা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, ম্যাগ, তোর সাথে বর্ষা এতটা খারাপ আচরণ করার পরও তুই কেন বিয়ে করলি ওকে? তুই কি 1 বছর আগের সেই কথাগুলো ভুলে গেছিস? তোকে কি করে সবার সামনে দর্শক প্রমাণ করে মার খাইয়েছিল বর্ষা? নিলয়ের কথা শুনে রাগী গলায় মেঘ বলল, ভুলিনি, কিছুই ভুলিনি আমি। সেদিনের কথা ভুলে যাইনি বলেই আমি বর্ষাকে বিয়ে করেছি। আমার ভালোবাসার মূল্য ও আমায় যেভাবে দিয়েছিল তার প্রতিশোধ নিব আমি ওর থেকে। তাই তো ওর বিয়ের দিন ওকে কিডন্যাপ করে ওর বিয়ে ভেঙে দিয়েছি আমি। মেঘের কথা শুনে রাগের সাথে অবাক হয়ে নিলয় বলল, কি বলছিস তুই ম্যাগ? সেদিন তুই বর্ষাকে কিডন্যাপ করেছিলি ওর বিয়েটা ভেঙে দিতে, কিন্তু তুই কেন এমন করলি ম্যাগ? এতে তোর লাভটা হলো কি? আমি বর্ষাকে ভালোবাসি সেটা আর কেউ না জানলেও তুই খুব ভালো করে জানতি নিলয়। তবে বর্ষাকে আমি ভালোবেসে বিয়ে করিনি। ওকে বিয়ের আসর থেকে তুলে এনে ওর গায়ে আমি কলঙ্কের কালি লাগিয়েছি। তারপর বিয়ে করেছি ওকে তিলে তিলে কষ্ট দিব বলে। যেভাবে এই 1টি বছর বিনা দোষে ধর্ষক হওয়ার কষ্ট পেয়েছি আমি, ঠিক সেইভাবেই কষ্ট দিব আমি ওকে। আমায় এমন কষ্টে রেখে ও অন্যের ঘরে সুখে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। তাই ওকে বিয়ে করে কষ্ট দিতে চাই আমি। মেঘের কথা শুনে রাগে শরীর চলে যাচ্ছে নিলয়ের। নিলয়ের এতদিনের ষড়যন্ত্র আর সব প্ল্যান মাটি করে দিয়েছে এই মেঘ। বর্ষার কাছ থেকে মেঘকে আলাদা করতে কি কি করেনি নিলয়, কিন্তু শেষে বর্ষা সেই মেঘেরই হলো। 1 বছর আগে বর্ষা যখন মেঘকে থাপ্পড় মেরে ওই ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে কলেজ থেকে চলে যায়, তখন ক্লাসের আড়াল থেকে সব ফোনে ভিডিও রেকর্ড করে নেয় নিলয়। আর সেই ভিডিও রেকর্ডিং কলেজের স্যার আর ম্যাডাম আর ছাত্রছাত্রীদের দেখিয়ে সবাইকে বলে মেঘ জোর করে বর্ষাকে ধর্ষণ করতে চেয়েছিল, আর এই রেকর্ডিংটা বর্ষাই সবাইকে দেখাতে বলেছে। নিলয়ের কথা শুনে খেপে যায় কলেজের সবাই, কারণ কলেজে মেঘের নাম ডাক থাকলেও ওর পপুলারিটির জন্য শত্রুরা অভাব ছিল না। আর সেই শত্রুগুলো এই সময়টাকেই কাজে লাগিয়েছিল সেদিন। মেঘ বর্ষা চলে যাওয়ার কিছুক্ষণ পর নিজের ভুল বুঝতে পেরে মন খারাপ করে ক্লাস থেকে বের হতেই ওর ওপর ঝাঁপিয়ে পড়ে কলেজের সব ছাত্রছাত্রীরা, আর ধর্ষক বলে গালি দিতে দিতে মারধর করতে থাকে মেঘকে। সেদিন শত চেষ্টা করেও কাউকে বোঝাতে পারেনি মেঘ যে ও বর্ষার সাথে এমন কিছুই করেনি। ওই মুহূর্তে মেঘের চোখ শুধু বর্ষাকে খুঁজছিল। মেঘ ভেবেছিল বর্ষা ওকে বাঁচিয়ে সবার কাছে সত্যিটা বলবে, কিন্তু সেদিন বর্ষা আসেনি সেখানে। সকলের গণপিটুনি খাওয়ার পর নিলয় মেঘের সামনে ভালো বন্ধু হওয়ার নাটক করে, মেঘকে হসপিটালে নিয়ে যায়। পুরো একদিন হসপিটালে থাকার পর মেঘ মনের মাঝে বর্ষার জন্য রাগ পুষে নিয়ে পাড়ি দেয় ভিন দেশে। সেদিন বর্ষা বা মেঘ কেউই জানতো না যে আসল কালপ্রিটটা আসলে নিলয় নামের বন্ধুর আড়ালে শত্রু ছিল। 3 দিন পর যখন বর্ষা কলেজে আসে, তখন বর্ষা জানতে পারে মেঘ ওর বাবার বিজনেসের কাজে দেশের বাইরে চলে গেছে। কলেজে কেউই বর্ষাকে সেদিন বলেনি আসল কথা। এটাও ছিল নিলয়ের একটা চাল, কারণ নিলয় প্রথম দিন থেকেই বর্ষাকে পছন্দ করত, তবে মেঘের ভয়ে কখনো তা প্রকাশ করেনি। তাই সেদিন সুযোগ বুঝে ওদের দুজনকে আলাদা করে দেয় নিলয়। মেঘ বিদেশে চলে যাওয়ার 3 মাস পর বর্ষার বাসায় বিয়ের প্রস্তাব পাঠায় নিলয়, কিন্তু বর্ষা বিয়ের জন্য না করে দেয়। বর্ষা বলে পড়াশোনা শেষ না করা পর্যন্ত ও বিয়ে করবে না। তাই বর্ষার কথা মতো বিয়ের ডেট পিছিয়ে 8 মাস পর করা হয়, আর বিয়ের দিনে বর্ষাকে কিডন্যাপ করে মেঘ। 1 মাস পর রাতের রান্না শেষ করে বেলকনিতে দাঁড়িয়ে আছে বর্ষা, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে ওর। মা বাবাকে বড্ড দেখতে ইচ্ছে করছে বর্ষার, কিন্তু ও ভালো করে জানে মেঘকে বলে কোনো লাভ হবে না, মেঘ নিয়ে যাবে না বাবার বাড়িতে। তাই বেলকনিতে দাঁড়িয়ে চোখের জলই ঝরাচ্ছে বর্ষা। মেঘ বাসায় ফিরে বর্ষাকে কোথাও খুঁজে না পেয়ে বেলকনিতে গিয়ে দেখে বর্ষা কান্না করছে আর আকাশের দিকে তাকিয়ে। মেঘের খুব ইচ্ছে হয় বর্ষার চোখের পানিটা নিজের হাতে মুছে দিতে। শত হলেও তো বর্ষাকে মেঘ ভালোবাসে, কিন্তু না,
মেঘ সেটা করবে না, কারণ মেঘ তো বর্ষাকে বিয়ে করেছে ওকে কাঁদাবে বলে। বর্ষার পিছনে দাঁড়িয়ে মেঘ সাজানো কণ্ঠে বলে উঠল, আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি আমার জন্য টেবিলে খাবার রেডি কর, আর আমি যেন এমন ন্যাকা কান্না কাঁদতে না দেখি। মেঘের কথা শুনে কোনো উত্তর না দিয়ে চোখের জল মুছে নিচে চলে যায় বর্ষা। তারপর মেঘের জন্য টেবিলে খাবার রেডি করে। একটু পর মেঘ নিচে এসে খাবার খেতে খেতে কি মনে করে জিজ্ঞেস করে, তুই রাতের খাবার খেয়েছিস বর্ষা? মেঘের কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে সেখান থেকে চলে যেতে নেয় বর্ষা। অমনি বর্ষার হাত ধরে ফেলে মেঘ, তারপর রাগী কণ্ঠে বলে, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি বর্ষা, আমার কথার উত্তর না দিয়ে তুই চলে যাচ্ছিস কোন সাহসে? মেঘের কথা শুনে মেঘের দিকে তাকিয়ে বর্ষা বলতে শুরু করে, আমি খেলাম কি খেলাম না সেটা দেখার সময় তোর আছে মেঘ ভাইয়া? আমাদের বিয়ে হয়েছে প্রায় 2 মাস হতে চলল। এর মাঝে একবারও কখনো জানার চেষ্টা করেছিস আমি খেলাম কিনা, আমার মন ভালো আছে কিনা? সব সময় কুকুর বিড়ালের মতো আচরণ করেছিস তুই আমার সাথে। স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও আমার ঠাঁই হয়েছে ফ্লোরে, তোর বিছানায় নয়। তাহলে আজ হঠাৎ কেন জিজ্ঞেস করছিস মেঘ ভাইয়া? আমি উত্তর দিব না তোকে। কথাটা বলেই মেঘের সামনে থেকে চলে যেতে নেয় বর্ষা। সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে বর্ষার হাত ধরে তাতে দাঁত চেপে বলে, কিছুদিন হলো কিছু বলছি না দেখে খুব সাহস বেড়েছে তোর, তাই না বর্ষা? তোর সাহসে কি করে আমার মুখে মুখে কথা বলার? কথাটা বলেই বর্ষাকে নিচের দিকে ঘুরিয়ে ঠাস করে গালে একটা থাপ্পড় মারে মেঘ। মেঘের থাপ্পড় খেয়ে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায় বর্ষা। বর্ষাকে জ্ঞান হারাতে দেখে যেন হুঁশে ফিরে আসে মেঘ। মেঘ দৌড়ে গিয়ে বর্ষাকে কোলে তুলে নেয়, তারপর সোফায় শুইয়ে দিয়ে বলে, এ আমি কি করলাম? আমি কি নিজের রাগের বশে বর্ষার সাথে সত্যি খুব অন্যায় করে ফেলছি? কি হলো বর্ষার? বর্ষার কিছু হলে আমি বাঁচবো কি নিয়ে? বর্ষা, এই বর্ষা, কথা বল না প্লিজ। এই বর্ষা, কি হলো? কথা বল না আমার সাথে প্লিজ। কিন্তু কোনো কিছুতেই বর্ষার জ্ঞান ফিরছে না দেখে বর্ষাকে করে নিয়ে হাসপাতালে চলে যায় মেঘ। পাগলের মতো ডাক্তারকে ডাকতে থাকে মেঘ। ডাক্তার এসে নার্সদের দিয়ে বর্ষাকে নিয়ে যায় একটা কেবিনে। বেশ কিছুক্ষণ চেক আপের পর ডাক্তার বর্ষার কেবিন থেকে বেরিয়ে মেঘকে বলে, অভিনন্দন মিস্টার মেঘ চৌধুরী, আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রী 1.5 মাসের অন্তঃসত্ত্বা, তবে ওনার শরীর খুব দুর্বল, হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, নিজের যত্নও নেন না। আপনাকে ওনার দিকে নজর রাখতে হবে, ওনার যত্ন করতে হবে, নইলে বেবির ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ডাক্তারের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল মেঘ। বর্ষা অন্তঃসত্ত্বা কি করে হতে পারে? ওদের তো কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি, তাহলে বর্ষার পেটের এই বাচ্চা কার? এমন হাজারো প্রশ্নের উকি দিয়ে উঠল মেঘের মনে। কিন্তু মেঘ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে ডাক্তারকে বলল, আপনি ঠিক বলছেন তো ডাক্তার? আমার ওয়াইফ সত্যি প্রেগনেন্ট? মেঘের কথা শুনে কিছুটা আশ্চর্য হলো ডাক্তার। তারপর মেঘের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, মিস্টার মেঘ, আপনি কি আপনার বেবি হওয়ার কথা শুনে হ্যাপি নন? এমন প্রশ্ন করছেন যে? ডাক্তারের কথা শুনে মেঘ মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে বলল, না ডাক্তার, আমি অনেক খুশি। প্রথমবার বাবা হব, এর চাইতে খুশির কি কিছু হতে পারে? আচ্ছা ডাক্তার, আমি বর্ষাকে বাসায় নিয়ে যেতে পারবো কখন? আপনি কাল সকালেই আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারেন মিস্টার মেঘ। তবে একটা কথা, ওনার যত্ন করতে হবে, ওনার এমন সময় ভালো ভালো খাবার খাওয়াতে হবে। আমি চেক আপ করে যতটুকু বুঝেছি আপনার ওয়াইফের শরীর খুব দুর্বল, আর এই দুর্বলতার জন্যই উনি জ্ঞান হারিয়েছিলেন। তাই এখান থেকে নিয়ে গেলে ওনার যত্ন নেওয়া ভুল করবেন না। ডাক্তারের কথা শুনে মুখে হাসির রেখা টেনে দাঁতে দাঁত চেপে মেঘ বলল, আপনি এ নিয়ে ভাববেন না ডাক্তার, আমি বর্ষার এমন যত্ন করব যেমন যত্ন পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীর জন্য করে না। মেঘের কথা শুনে মুচকি হেসে চলে গেলেন ডাক্তার। আর মেঘ বর্ষার কেবিনের দরজা খুলে বর্ষার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে ডেভিড হাসল। পরের দিন সকালে বর্ষাকে নিয়ে বাসায় চলে এলো মেঘ। বর্ষা ওর বেবির কথা শুনে অনেক খুশি। বর্ষা মনে মনে ভাবছে এবার হয়তো মেঘ সব রাগ ভুলে ওকে আপন করে নিবে। বর্ষা বারবার নিজের পেটে হাত ছোঁয়াচ্ছে আর তৃপ্তির হাসি হাসছে। প্রথমবার মা হওয়ার অনুভূতিটা যে কতটা মধুর হয় সেটা বুঝতে পারছে বর্ষা।
বাসায় পৌঁছে বর্ষাকে গাড়িতে রেখেই গাড়ি থেকে নেমে সোজা ভিতরে চলে গেল মেঘ। মেঘের এমন আচরণে কিছুটা অবাক হলো বর্ষা, তবুও ধীরে ধীরে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে যেতে লাগলো। বাসার ভিতরে যেতেই বর্ষা দেখলো মেঘ মাথা নিচের দিকে দিয়ে সোফায় বসে আছে। বর্ষা মেঘকে কিছু বলবে তার আগেই মেঘ শান্ত গলায় নিচের দিকে তাকিয়ে বলে উঠল। বাচ্চাটা কার বর্ষা? মেঘের এমন প্রশ্ন শুনে থমকে গেল বর্ষা, তারপর কাঁপা কাঁপা করে জিজ্ঞেস করলো। তুই কি বলছিস মেঘ? আমি জিজ্ঞেস করেছি তোর পেটের বাচ্চাটা কার? কার পাপের ফসলকে তুই আমার নামে চালাইতে চাইছিস? কার সন্তান আছে তোর পেটে? মেঘের কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ল বর্ষার মাথায়। বর্ষা দুপা পিছিয়ে গিয়ে ফ্লোরে বসে পড়ল। ও যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। মেঘ কি করে পারলো এত বড় একটা কথা বলতে? মেঘের কি সেদিন রাতের কথা কিছুই মনে নেই? বর্ষাকে চুপ করে নিচে বসে থাকতে দেখে সোফা থেকে দৌড়ে উঠে গিয়ে বর্ষার চুলে মুঠি ধরল মেঘ। তারপর দাঁতে দাঁত চেপে বলল। আর কত ঠকাবি আমায় তুই বর্ষা? কলেজে একটা কিস করতে চেয়েছিলাম বলে তুই আমায় থাপ্পড় মেরেছিলি। আমায় থাপ্পড় মারার পর আমি যখন নিজের ভুল বুঝতে পেরে তোর কাছে ক্ষমা চাইবো বলে ঠিক করি, তখন তুই কলেজের সবাইকে উস্কে দিয়ে আমায় ধর্ষক বানিয়ে গণপিটুনি খাইয়েছিলি। তবুও তোকে ভালোবাসতাম বলে সেই তোকেই বিয়ে করেছি আমি। কিন্তু তুই আমার বউ হওয়া সত্ত্বেও কী করে পারলি অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক করে তার সন্তানের মা হতে? কেন এভাবে ঠকালি তুই আমায়? কেন বর্ষা, কেন? বল আমায়, কার বাচ্চার মা হতে যাচ্ছিস তুই? তোর পেটে কার পাপের ফসল বেড়ে উঠছে? মেঘের কথাগুলো যেন ধারালো ছুরির মতো বিছে বর্ষার গলায়। বর্ষা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে নিজের থেকে সরিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল মেঘের গালে। তারপর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল ফাঁকা একটা রুমে, আর ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়ে পাগলের মতো কাঁদতে লাগলো। এদিকে বর্ষা মেঘকে থাপ্পড় মেরে চলে যাওয়ার পর মেঘও ফ্লোরে বসে কাঁদতে লাগলো আর বলতে লাগলো। কেন বর্ষা, কেন? কেন এভাবে ঠকালি আমায়? কি অপরাধ ছিল আমার যে সারাটা জীবন শুধু আমায় ঠকিয়েই গেলি? আমি তোকে ছাড়বো না বর্ষা। তোর পেটের ওই অবৈধ বাচ্চা সহ তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব আমি। সারাদিন বাসায় ছিল না মেঘ। সকালে বর্ষাকে বাসা নিয়ে আসার পরপরই বেরিয়ে যায় ও। বর্ষাও সারাদিন ওই রুমের দরজার দিকে থাকছে আর চিন্তা করছে ওর ঠিক কি করা উচিত এই মুহূর্তে। অনেক চিন্তা ভাবনার পর বর্ষা একটা ডিসিশন নিয়ে নিল আর খাতা কলম নিয়ে বসে পড়লো একটা চিঠি লিখবে বলে। রাতে ড্রিঙ্ক করে বাসায় ফিরল মেঘ। বাসায় ফেরার পর বর্ষাকে অনেক ডাকাডাকি করলো, কিন্তু বর্ষা মেঘকে মাতাল অবস্থায় দেখে আর মেঘের সামনে এলো না। কারণ বর্ষা চায় না এর আগে মেঘ মাতাল হওয়ার পর ওর সাথে যেটা হয়েছে সেটা আবারও হোক। বর্ষাকে অনেক ডাকাডাকির পরও যখন বর্ষার সামনে এলো না, তখন মেঘ গিয়ে সোফার উপর হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। মেঘ ঘুমানোর পর বর্ষা ওর রুমের দরজা খুলে মেঘের সামনে এসে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো। জানি না মেঘ, 1 বছর আগে কি করেছিলাম আমি, কেনই বা আমার উপর তোর এত রাগ। তবে তুই আজ যেটা করেছিস, এরপর আর আমি তোর কাছে থাকতে পারবো না মেঘ। আমি তোর আর আমার সন্তানকে বাঁচাতে চাই। আমি জানি আমি যদি এখানে থাকি তাহলে তুই আমার সন্তানকে মেরে ফেলবি, সেটা আমি হতে দিতে পারি না। তাই আমি চলে যাচ্ছি মেঘ, তোকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি আমি। কথাগুলো বলেই মেঘের হাতের কাছে টেবিলের উপর একটা চিঠি গ্লাসের নিচে চাপা দিয়ে রেখে বর্ষা বেরিয়ে গেল বাসা থেকে। গেটম্যান ঘুমিয়ে থাকায় বাইরে যেতে খুব একটা সমস্যা হলো না বর্ষার। সকালে সূর্যের আলো চোখে মুখে এসে লাগায় ঘুম ভাঙল মেঘে। ঘুম ভাঙতেই ধীরে ধীরে চোখ দোলতে দোলতে উঠে বসলো মেঘ। তারপর আশেপাশে তাকিয়ে দেখলো ও বাইরের রুমের সোফাতেই ঘুমিয়ে পড়েছে। মেঘ মনে করার চেষ্টা করলো রাতে ওর সাথে কি হয়েছে, কিন্তু মেঘের কিছুই আর মনে নেই। মেঘ সোফা ছেড়ে উঠতে যাবে, তখনই ওর চোখ পড়লো বর্ষায় রেখে যাওয়া সেই চিঠির দিকে। মেঘ ভ্রুকুচকে চিঠিটা হাতে নিয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করলো। প্রিয় মেঘ, তুই যখন এই চিঠিটা পাবি তখন হয়তো আমি তোর থেকে অনেক দূরে চলে যাব, আর সাথে করে নিয়ে যাব তোর আর আমার অনাগত সন্তানকে, যাকে
তুই আজ অবৈধ সন্তান ভেবেছিস। জানিস মেঘ, আমি চাইলেই পারতাম তোকে বলতে যে এই বাচ্চা আর কারো নয়, এই বাচ্চা তোর। কিন্তু আমার কথা হয়তো তুই বিশ্বাস করতি না। আর বিশ্বাস করবি না বা কি করে বল? গত একটি বছর মনের মাঝে অবিশ্বাসের বেড়াজালে যে তৈরি করে রেখেছিস তুই, সেখানে যে বিশ্বাস নামের শব্দটাই বেমানান। আমি জানি না মেঘ, 1 বছর আগে আমি কি করেছিলাম তোর সাথে, যার প্রতিশোধ তুই এখনো আমার থেকে নিচ্ছিস। তুই আমায় বলেছিলি না মেঘ যে তুই আমায় ভালোবাসিস? আরে তুই কি জানিস ভালোবাসা কাকে বলে? তুই যদি আমায় ভালোবাসতি তাহলে সঠিকটা জানার চেষ্টা না করে আমার ওপর এভাবে প্রতিশোধ নিতে পারতি না। আমার পেটে যে সন্তানকে তুই অবৈধ সন্তান বলে গালি দিলি, সেটা আর কারো নয়, তোর সন্তান মেঘ, তোর সন্তান এটা। তুই হয়তো ভুলে গেছিস সেদিন তুই ড্রিঙ্ক করে বাসায় ফেরার পর তুই আমার কাছে টেনে নিয়েছিলি। সকালে ঘুম ভাঙার পর হয়তো সব ভুলে গেছিস, কিন্তু আমি কখনো ভাবিনি মেঘ যে তুই আমার সন্তানকে একটা নষ্ট সন্তান বলে ভাববি। আমি আর কখনো ফিরবো না মেঘ তোর কাছে, আর কখনো ফিরবো না আমি। আমি তোকে ভালোবাসি মেঘ, তাই তোর আর আমার ভালোবাসার স্মৃতি হিসেবে এই সন্তানকে নিয়েই আমি কাটিয়ে দেব বাকিটা জীবন। তুই যেখানেই থাকিস ভালো থাক, কিন্তু আমায় আর খোঁজার চেষ্টা করিস না মেঘ। আমি আর কখনো ফিরতে চাই না তোর কাছে। ইতি, তোর অবহেলার পাত্রী বর্ষা। চিঠি পড়া শেষ করে চিঠিটা হাতের মাঝে দুমড়ে মুচড়ে নিল মেঘ। তারপর মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইল মেঘ। তারপর মাথা উপরে তুলে একটা পৈশাচিক হাসি দিয়ে সোফা থেকে উঠে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল মেঘ। ফ্রেশ হয়ে এসে ফোন হাতে নিয়ে বর্ষার বাড়িতে ফোন করলো মেঘ। হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি মেঘ বলছি। বর্ষা কি আপনার ওখানে আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মেঘ বাবা, বর্ষা এখানেই আছে। সকালে তো এলো, কেন তোমায় বলে আসেনি? জি আঙ্কেল, বর্ষা আমায় বলেই গেছে। আসলে আমি ফোন করে শিওর হচ্ছিলাম ও ভালোভাবে গিয়ে পৌঁছেছে কিনা। ওকে আঙ্কেল, এখন তাহলে রাখি, আল্লাহ হাফেজ। কথাগুলো বলেই আশরাফ খানকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দিল মেঘ। তারপর বাঁকা হেসে আলমারি থেকে কাপড় চোপড় বের করে পরে নিয়ে রেডি হলো। রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো মেঘ। বিকাল 3টা, বর্ষা ওদের বাসার ছাদে দাঁড়িয়ে আছে আর ভাবছে গতকাল রাতের কথা। কালকে রাতে বর্ষা যখন চিঠি লিখে রেখে মেঘের বাসা থেকে বেরিয়ে আসে, তখন রাস্তায় কিছুক্ষণ হাঁটার পরেই বর্ষার পিছনায় কয়েকজন নেশাখোর লোক। বর্ষা বেশ ভয় পেয়ে যায় লোকগুলোকে দেখে। বর্ষা দৌড়াতে থাকে ফুটপাত ধরে। ওই সময় বর্ষার কপাল ভালো থাকায় রাস্তায় কিছু লোক এগিয়ে আসে বর্ষাকে সাহায্য করতে। বর্ষা লোকগুলোর কাছ থেকে মুক্তি পেতেই ওই বয়স্ক ভালো লোকের সাহায্য নিয়ে সিএনজি করে চলে আসে নিজের বাড়ির সামনে। তারপর লোকটাকে বিদায় দিয়ে বর্ষা সারা রাত বাসার বাইরেই কাটিয়ে দেয়। বর্ষা মেঘের বাসা থেকে বেরিয়ে আসার সময় ভেবেছিল ও অনেক দূরে কোথাও চলে যাবে, কিন্তু পরে যখন রাস্তায় বিপদে পড়ে তখন বুঝতে পারে একজন যুবতী মেয়ের একা একা বাড়ি ছেড়ে দূরে কোথাও যাওয়াটা কতটা রিস্কি হবে। আর বর্ষা কোনো মতেই ওর পেটের বাচ্চার কোনো ক্ষতি হতে দিতে চায় না। তাই বর্ষা সিদ্ধান্ত নেয় ও নিজেই বাবার বাসায় ফিরে আসবে আর সেখানেই থাকবে। সকাল হলে বর্ষা যখন ওর বাবার বাসায় ঢোকে, তখন বর্ষাকে দেখে হাজারটা প্রশ্নের ডালি খুলে নেয় ওর মা বাবা। সকলের প্রশ্ন শুনে বর্ষা বুঝতে পারে ওর আর আগের মতো মূল্য নেই এই বাড়িতে। বাবা মা ওকে ভালোবাসলেও তারা যদি জানতে পারে বর্ষা পালিয়ে এসেছে শ্বশুর বাড়ি থেকে, তাহলে কখনোই সেটা মেনে নেবে না ওর বাবা মা। কেননা তারা মেঘকে অনেক ভালোবাসে আর ভালো জানে মেঘকে। তারা কেউই বিশ্বাস করবে না হয়তো বর্ষার কথা। তাই বর্ষা ওর বাবা মায়ের কাছ থেকে লুকায় নিজের সাথে ঘটে যাওয়া কথাগুলো। সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল বর্ষা। হঠাৎ বর্ষার চোখ যায় নিচে গেটের সামনে এসে দাঁড়ানো একটা কালো রঙের গাড়ির দিকে। গাড়িটা বর্ষার চেনা। আরে এটা তো মেঘের গাড়ি। মেঘের গাড়ি দেখে কিছুটা অবাক হয় বর্ষা, আর তখনই বর্ষাকে আরো বেশি অবাক করে দিয়ে গাড়ি থেকে নেমে আসে মেঘ।
নীল পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস, হাতে দামি ঘড়ি, সিল্কি চুলগুলো বাতাসে উড়ছে, মুখে বাঁকা হাসি। গাড়ি থেকে নেমে ছাদে বর্ষার দিকে তাকায় মেঘ। তারপর চোখের চশমাটা খুলে বর্ষাকে একটা চোখ টিপ মারে। তারপর বর্ষাকে উদ্দেশ্য করে একটা ফ্লাইং কিস ছুড়ে দেয় মেঘ। বর্ষা মেঘের এমন কাণ্ড দেখে হাঁ করে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘের এমন রূপ যেন কত বছর হলো দেখে না বর্ষা। বর্ষাকে অবাক হতে দেখে পাকা হেসে গাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে বাসার ভিতরে ঢুকলো মেঘ। মেঘকে বাসে ঢুকতে দেখে বর্ষা দ্রুত নেমে আসলো ছাদ থেকে। মেঘ বাসার ভিতরে ঢুকে বর্ষার মা বাবাকে সালাম করলো। তারপর বর্ষার মায়ের হাতে অনেকগুলো ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, আন্টি, এই প্যাকেটগুলোর মাঝে আপনার আর আঙ্কেলের জন্য কিছু কাপড় চোপড় আছে, আর বাকি প্যাকেটগুলোর মাঝে আপনাদের জন্য মিষ্টি আর ফলমূল আছে, এগুলো নিয়ে যান। মেঘের কথা শুনে বর্ষার মা মুচকি হেসে বলল, এসব নিয়ে আসার কি দরকার ছিল বাবা? তুমি কি আমাদের মেহমান নাকি? তুমি তো এই বাড়িরই ছেলে। তুমি বসো, আমি বর্ষাকে ডাকছি। কি বলেন আন্টি, এত বড় একটা সুখবর নিয়ে এসেছি আর আপনাদের জন্য কিছু আনবো না, তা কি কখনো হয়? মেঘের কথা শুনে ভ্রুকুচকে তাকিয়ে বর্ষার বাবা বলল, কি সুখবর মেঘ বাবা? কই, বাচ্চা তো আমাকে কিছুই বলেনি। আশরাফ খানের কথা শুনে মেঘ বর্ষাকে নিচে নামতে দেখে ওর কাছে এগিয়ে গিয়ে বর্ষার হাত ধরে বলল, এ কি বর্ষা, তুই আঙ্কেল আন্টিকে কিছু বলিসনি? ও, বুঝতে পেরেছি, আসলে বর্ষা লজ্জা পেয়েছে আঙ্কেল। আমি বলছি, আপনারা নানু ভাই আর নানুমণি হতে চলেছেন। মেঘের কথা শুনে আনন্দে খুশির ঝিলিক ফুটে উঠল বর্ষার বাবা মায়ের মুখে। এদিকে মেঘের এমন কাণ্ড দেখে অবাকের উপর অবাক হচ্ছে বর্ষা। মেঘের এ যেন আরেক নতুন রূপ দেখছে বর্ষা। বর্ষাকে অবাক হতে দেখে বর্ষার দিকে তাকিয়ে আবারও একটা চোখ টিপ মারলো মেঘ। কি রে বর্ষা, তুই তো আমায় কিছু বললি না? এত বড় একটা সুখবর জানালি না আমায়। মেঘ বাবা, তুমি বর্ষার রুমে গিয়ে রেস্ট নাও। বর্ষা মা, মেঘকে তোর রুমে নিয়ে যা। আমি মেঘ বাবার জন্য নাস্তা রেডি করি। বর্ষার মায়ের বলতে দেরি, কিন্তু মেঘ বর্ষার হাত ধরে বর্ষাকে নিয়ে বর্ষার রুমে যেতে দেরি করলো না। এদিকে বর্ষার বাবা আশরাফ খানের খুশিতে চোখ মুখ চকচক করছে। উনি নানু ভাই হবে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে। আশরাফ খান চলে গেল মেঘের বাবা আহসান চৌধুরীকে ফোন করবে বলে। বর্ষার হাত ধরে বর্ষাকে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল মেঘ। তারপর বর্ষার দিকে ঘুরে দাঁড়িয়ে চোখের সানগ্লাসটা খুলে মাথার উপরে আটকিয়ে দিল। তারপর বাঁকা হাসতে হাসতে এগিয়ে যেতে লাগলো বর্ষার কাছে। মেঘকে এগিয়ে আসতে দেখে ভয়ে যেন গলা শুকিয়ে যেতে লাগলো বর্ষার। বর্ষা পিছাতে পিছাতে কাঁপা কাঁপা গলায় বলল, তুই এখানে কেন এসেছিস মেঘ? আর এমন আচরণই বা করছিস কেন? বর্ষার কথার উত্তরে মেঘ কিছু না বলে টেফিল হেসে বর্ষার কাছে গিয়ে বর্ষার কোমর জড়িয়ে ধরে বর্ষাকে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর বর্ষার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আমার থেকে পালাতে চেয়েছিলে কেন সুইটার? মেঘ চৌধুরীর কাছ থেকে পালানো কি এতই সহজ? কথাটা বলেই বর্ষার ঘাড়ের সাথে নাক ঘষতে লাগলো মেঘ। মেঘের এমন কথার আচরণে কেঁপে উঠল বর্ষা। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে ছাড় মেঘ। কি করছিস কি তুই? ছাড় আমায়। কেন এমন করছিস তুই? বর্ষার কথা শুনে বর্ষাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো মেঘ। তারপর বর্ষার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, তুই অস্বস্তি বোধ করছিস কেন রে সরিষা? আমি তো এর আগেও তোকে টাচ করেছি, তাই না? তোর পেটে তো আমারই সন্তান, তাহলে আমার স্পর্শে তুই আনইজি ফিল করছিস কেন? মেঘের কথা শুনে বর্ষা বুঝতে পারলো মেঘ কি বোঝাতে চাইছে ওকে। মেঘ যে এখনো মানতে পারেনি ওর পেটে মেঘের সন্তান, এটা বর্ষা বুঝে গেছে। বর্ষা শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে দূরে সরানোর চেষ্টা করছে, কিন্তু মেঘের শক্তির সাথে কিছুতেই বর্ষা পেরে উঠছে না। এদিকে মেঘ একবার বর্ষার গালে তো একবার বর্ষার ঘাড়ে ক্রমাগত নাক ঘষে চুমু দিয়েই যাচ্ছে। বর্ষা যখন কিছুতেই মেঘের শক্তির সাথে পেরে উঠছে না, তখন বর্ষা অজরে কাঁদতে শুরু করলো।
কাঁদতে কাঁদতে বর্ষার শরীর কেমন নিস্তেজ হয়ে আসছে। একে তো বর্ষা ঠিক মতন খাওয়া দাওয়া করে না, আর তার উপর শরীর খুব দুর্বল। বর্ষাকে নিস্তেজ হয়ে পড়তে দেখে বর্ষাকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিল মেঘ। তারপর বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিল। বিছানায় শুইয়ে দিতেই বর্ষা কাঁপা কাঁপা গলায় একটা কথাই বলল। যদি বিশ্বাস করতেই না পারিস তাহলে ভালোবাসার দাবি নিয়ে আসছিস কেন? কারণ বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা হয় না। এতটুকু বলে চোখ বন্ধ করে নিস্তেজ হয়ে ঘুমের রাজে পাড়ি দিল বর্ষা। বর্ষার বেলা কথাটা যেন তীরের মতো গিয়ে বিঁধল মেঘের বুকে। মেঘ কিছুক্ষণ বর্ষার কাছে বসে বর্ষার দিকে অপলকভাবে তাকিয়ে রইল। এই কয়েকদিনের মাঝেই বর্ষার চেহারাটা কেমন জানি হয়ে গিয়েছে। আগের উজ্জ্বলতা আর নেই। মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে বর্ষার। বর্ষার দিকে কিছুক্ষণ অপলকভাবে তাকিয়ে থেকে মেঘের চোখ থেকেও ঝরে পড়ে 2 ফোঁটা পানি। মেঘ নিজের চোখটা মুছে নিয়ে বর্ষার গায়ে চাদর টেনে দিয়ে দরজা খুলে কোথাও একটা চলে গেল। বর্ষার মা বারবার জিজ্ঞেস করায় মেঘ বলল জরুরি একটা কাজে যাচ্ছে, তাড়াতাড়ি ফিরবে। রাত 10:15। বর্ষার ঘুম ভাঙল মুখের উপর কারো গরম নিঃশ্বাস আর কয়েক ফোঁটা পানি পড়ার কারণে। বর্ষা চোখ বন্ধ অবস্থাতেই সামনের মানুষটার দিকে হাত বাড়ালো, কিন্তু হাতে কারো স্পর্শ পেল না বর্ষা। তাই চোখ মেলে চারদিকে ভালো করে দেখতে লাগলো, কিন্তু রুমে বর্ষা ছাড়া তো আর কেউ নেই। বর্ষা কিছুটা অবাক হলো, কারণ ও পুরোপুরি অনুভব করেছে ওর মুখের উপর কেউ একজন ছিল। সে হয়তো কান্না করছিল, আর তার চোখের পানি বর্ষার মুখের উপর পড়েছে। বর্ষা হাত দিয়ে নিজের গালে স্পর্শ করতেই দেখলো সত্যি ওর গালে কয়েক ফোঁটা পানি লেগে আছে। কিন্তু বর্ষা কিছুতেই বুঝতে পারছে না কে ছিল ওর রুমে। বর্ষা বিছানা ছেড়ে উঠে বাইরে বের হলো। বাইরে বের হয়ে বর্ষা দেখলো মেঘ বর্ষার মা বাবার সাথে একসাথে বসে গল্প করছে। বর্ষাকে দেখে ওর মা বলে উঠল, বর্ষা মা, তুই উঠেছিস? এখন শরীর কেমন লাগছে তোর? ভালো লাগছে আম্মু। আমি এতক্ষণ সময় ধরে ঘুমালাম, তোমরা আমায় ডাকলে না কেন? আমরা ডাকতে চেয়েছিলাম বর্ষা, কিন্তু মেয়ে। এতটুকু বলতেই বর্ষা মাকে থামিয়ে দিয়ে মেঘ বলল, আন্টি আপনি বর্ষার খাবার রেডি করুন। ওর শরীর এমনিতেই দুর্বল, তার উপর অনেকক্ষণ হলো কিছু খাইনি। আর বর্ষা, তুই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছিস নাকি অমনি বাইরে বেরিয়ে এলি? মেঘের কথা শুনে বর্ষার মা বর্ষার খাবার বাড়তে চলে গেলেন, আর বর্ষা মেঘের কথা কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে বর্ষা দেখলো মেঘ ওর জন্য খাবার নিয়ে বসে আছে। মেঘের এমন কাণ্ড দেখে বর্ষা যেন অবাকের উপর অবাক হচ্ছে। মেঘ কেন এমন করছে সেটার কিছুই বুঝতে পারছে না বর্ষা। বর্ষাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘ নরম সুরে বলল, এখানে খাবার রাখা আছে বর্ষা, এসে খেয়ে নে। আর কালকে সকালে আমার সাথে বাসায় যাবি তুই, তাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। মেঘের কথা শুনে রাগ দেখিয়ে বর্ষা বলল, তুই কেন এসেছিস এখানে? চলে যা এখান থেকে। আমি আর কোনোদিন ওই বাসায় ফিরবো না। তোর সাথে কোনো সম্পর্ক নেই আমার। চলে যা আমার সামনে থেকে তুই। বর্ষার কথা শুনে ডেভিল আসলো মেঘ। তারপর বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বাইরে যেতে যেতে বলল, আমি ছাদে যাচ্ছি, 15 মিনিট পর রুমে আসবো। এসে যদি দেখি তুই এখনো খাবার খাসনি, তাহলে তোর আর তোর অনাগত বাচ্চার জন্যে ব্যাপারটা ভালো হবে না। মেঘের কথা শুনে রাগে যেন শরীর জ্বলে যাচ্ছে বর্ষার। বর্ষা রাগী গলায় বলে উঠল, কি করবি তুই? আর কি করার বাকি রেখেছিস তুই? কেন এসেছিস এখানে? কি চাস তুই? মেঘ, কি চাস? তোকে চাই। তুই চাস বা না চাস, তোকে আমার সাথেই থাকতে হবে আমার বাসায়। তাই বেশি কথা না বলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়, সকালে আমার সাথে বাসায় যাবি। যাব না আমি ওই বাসায়। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? বর্ষার কথা শুনে ডেভিল হেসে বর্ষার কাছে এগিয়ে এসে মেঘ ফিসফিসিয়ে বলল, বেশি কিছু করব না সুইটহার্ট, শুধু আমার শ্বশুর শাশুড়ি আর তোর প্রতিবেশীদের বলবো তোর পেটের বাচ্চাটা আমার নয়, ওটা তোর অবৈধ সম্পর্কের ফসল। মেঘের কথা শুনে মুখ ছিটকিয়ে বর্ষা বলে উঠল, ছি। ছি বলা শুনে মেঘ আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মেঘের বাসার দোলনায় বসে আছে বর্ষা, আর এক নজরে তাকিয়ে আছে সুইমিং পুলের পানির দিকে। বর্ষা সাঁতার জানে না,
বর্ষা ইচ্ছে করছে সুইমিং পুলের পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে, কিন্তু পেটের সন্তানের কথা চিন্তা করে বর্ষা সেটাও পারছে না। বর্ষার চোখ থেকে গড়িয়ে পড়ছে টপটপ করে পানি, যে পানিতে ভিজে যাচ্ছে বর্ষার গায়ের ওড়না। সেদিকে হর্ষার কোনো ভ্রুক্ষেপ নেই। 3 দিন আগে বর্ষাকে নিয়ে মেঘ বাসায় আসার পর থেকে একটা কথাও বলেনি মেঘ বর্ষার সাথে। সারাদিন বোকার মতো বর্ষা এখানে ওখানে বসে কাটায়। বাসায় একটি কাজের মহিলাও নেই যার সাথে একটু কথা বলে সময় কাটাবে বর্ষা। নিজেকে আজকাল কাঠের পুতুল মনে হয় বর্ষা। মেঘ সেই সকালে হোটেল থেকে খাবার এনে নিচে খেয়ে বর্ষার জন্য রেখে চলে যায়, আবার দুপুরে খাবার নিয়ে বাসায় ফেরে। নিজে খেয়ে বর্ষার জন্য টেবিলে খাবার রেখে অন্যদিকে ঘুরে বর্ষাকে খেতে বলে হনহন করে চলে যায় মেঘ। এর আগে মেঘ বর্ষাকে মারধর করলেও কথা বলতো। বর্ষার কাছে যেন সেই দিনগুলো ভালো ছিল। মেঘ এখন খাওয়ার কথা ছাড়া একটা কথাও বলে না বর্ষার সাথে। এই 3টা দিন যেন 3টি বছরের সমান মনে হয় বর্ষার কাছে। এসব কথা ভাবছে আর অঝরে কান্না করছে বর্ষা। চোখের অশ্রুগুলো যেন আর বাদ মানছে না। হঠাৎ মেঘের ডাকে ধ্যান ভাঙল বর্ষার। মেঘ গেট দিয়ে বাসার ভেতরে ঢুকে বর্ষাকে দেখে বলে উঠল, বর্ষা রুমে গিয়ে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়, এখনই আমার সাথে বেরোতে হবে। মেঘের কথা শুনে নিজের চোখটা তাড়াতাড়ি মুছে নিল বর্ষা, কারণ বর্ষা চায় না ওর চোখের পানি, ওর কষ্ট মেঘ দেখুক। বর্ষা চোখ মুছে সুইমিং পুলের দিকে তাকিয়েই বলে উঠল, কোথায় নিয়ে যাবি আমায়? সেটা গেলেই জানতে পারবি। এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। মেঘের কথায় বর্ষার কথা না বাড়িয়ে রুমে চলে গেল। তারপর কাপড় পাল্টে রেডি হয়ে নিচে নেমে এলো। লাল টকটকে সালোয়ার কামিজ পরেছে বর্ষা। মুখে কোনো রকম সাজ নেই বর্ষার। মুখটা কেমন যেন চুপসে গেছে ওর, হারিয়ে গেছে মুখের সব উজ্জ্বলতা। মেঘ বর্ষার দিকে এক নজর তাকিয়ে দেখে চোখ নামিয়ে নিল। তারপর নিজের হাতটা বর্ষার দিকে এগিয়ে দিয়ে নরম গলায় বলে উঠল, চল আমার সাথে। বর্ষা মেঘের হাতটা দেখেও না দেখার হান করে সামনের দিকে হাঁটতে লাগলো। মেঘও আর কিছু না বলে বর্ষার সাথে গিয়ে গাড়ির দরজা বর্ষার জন্য খুলে দিল। বর্ষা কোনো কথা না বলে সোজা গিয়ে গাড়িতে উঠে বসলো। তারপর মেঘ ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগলো। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। কিছুক্ষণ পর হাসপাতালের সামনে গিয়ে থামলো গাড়ি। বর্ষা অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমরা হাসপাতালে কেন এলাম? এসেছি যখন তখন অবশ্যই কোনো দরকার আছে। গাড়ি থেকে নাম আর চল আমার সাথে। মেঘের কথা শুনে বর্ষার মনে ভয় জেগে উঠল। বর্ষা ভয় করতে লাগলো মেঘ হয়তো ওর পেটের বাচ্চাটাকে মেরে ফেলার জন্য ওকে হাসপাতালে এনেছে। বর্ষা মনে মনে ঠিক করলো মেঘ যদি সত্যি এমন কিছু করার চেষ্টা করে তাহলে বর্ষা মেঘকে কখনোই ছাড়বে না, নিজের হাতে খুন করবে ও মেঘকে। বর্ষা নিজের মনকে শক্ত করে মেঘের সাথে হাসপাতালের ভেতরে ঢুকলো। বর্ষাকে একজন নার্সের সাথে একটি কেবিনে পাঠিয়ে দিয়ে মেঘ চলে গেল ডাক্তারের কাছে। বর্ষা নার্সটাকে কাছে রেখে জিজ্ঞেস করলো, এই যে সিস্টার, শুনছেন? আচ্ছা, আপনি কি বলতে পারবেন আমাকে হাসপাতালে কেন আনা হয়েছে? বর্ষার কথা শুনে নার্সটা বলল, সেটা আমি ঠিক জানি না ম্যাডাম, তবে আমার মনে হয় আপনার কিছু একটা পরীক্ষা করাবেন স্যার। কিছু একটা মানে? কি পরীক্ষা করার কথা বলছেন আপনি? আসলে ম্যাডাম সেটা আমিও সঠিক জানি না, সরি। নার্সের কথা শুনে হতাশ হলো বর্ষা। তারপর অপেক্ষা করতে লাগলো কি হয় তা দেখার জন্য। বেশ কিছুক্ষণ পর একজন মহিলা ডাক্তার আসলো বর্ষার কাছে। তারপর বর্ষাকে নিয়ে চলে গেল অন্য একটি কেবিনে। বাসার ছাদে উঠে আকাশের দিকে একমনে তাকিয়ে আছে বর্ষা। মুখে নেই তার হাসি, নেই কোনো প্রাণবন্ততা। বর্ষার চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা জল, যে বর্ষা সবসময় মাতিয়ে রাখতো সারা বাড়ি, আনন্দে মেতে থাকতো সব সময়। সেই বর্ষা যেন এখন জীবন্ত লাশে পরিণত হয়েছে। 2 দিন আগে হাসপাতালে ওই মহিলা ডাক্তার বর্ষার পেটের বাচ্চার ডিএনএ টেস্ট করিয়েছে। সেটা অবশ্য কোনো ডাক্তার, নার্স বা মেঘ বলেনি বর্ষাকে, বরং বর্ষা পর্দার আড়াল থেকে মেঘের কথা শুনে নেয়। টেস্টের পর বর্ষাকে আলাদা কেবিনে রেখে ডাক্তার চলে যান মেঘের কাছে। কৌতূহলবশত বর্ষা অনেক কষ্টে এগিয়ে যায় ডাক্তারের কেবিনের কাছে, আর পর্দার আড়াল থেকে
শুধু মেঘের একটা কথাই কানে আসে বর্ষার। মেঘ, ওই ডাক্তার কি বলেছে? ডাক্তার, আমার ওয়াইফের পেটের বেবির ডিএনএ টেস্টের রিপোর্ট কবে আসবে? আগামী পরশুদিন পেয়ে যাবেন মিস্টার মেঘ। তবে আমার একটা প্রশ্ন ছিল, আপনি নিজের সন্তানের ডিএনএ টেস্ট করাতে চাচ্ছেন কেন? নাকি আপনার ওয়াইফের পেটের বেবি আপনার নয়? আই মিন, আপনার ওয়াইফ কি অন্য কারোর সাথে রিলেশন আছে? এতটুকু কথা শুনতেই মুখ চেপে ধরে সেখান থেকে চলে আসে বর্ষা। মেকার ডক্টরের কথা শুনে যেন পায়ের নিচের মাটি সরে যায় বর্ষার। সেই মুহূর্তে বর্ষার সত্যি ইচ্ছে করছিল আত্মহত্যা করে মারা যেতে, কিন্তু বর্ষার ততটাও সাহস নেই। ছাদে দাঁড়িয়ে এইসব কথা ভাবছে আর অঝরে চোখের জল ফেলছে বর্ষা। ওর বুকের ভেতরটা যেন সব দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। মেয়ে কি করে পারলো এটা করতে? কি করে পারলো এতটা অবিশ্বাস করতে? বর্ষা না পারছে মেঘের বাসা থেকে চলে যেতে, আর না পারছে এখানে থাকতে, না পারছে মরে যেতে, না পারছে বাঁচতে। দম যেন বন্ধ হয়ে আসছে বর্ষার। বর্ষা আকাশের দিকে তাকিয়ে কেঁদে চলেছে এক মনে। হঠাৎ কারো স্পর্শে ধ্যান ভাঙে বর্ষার। মেঘ এসে বর্ষাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। বর্ষার চুলের মাঝে মুখ গুজে কাঁদছে মেঘ। কাঁদতে কাঁদতে বর্ষাকে ছেড়ে হাঁটু কেড়ে নিচে বসে পড়ল মেঘ। মেঘের এমন ব্যবহারে অবাক হয়ে মেঘের দিকে ঘুরে তাকালো বর্ষা। বর্ষাকে তাকাতে দেখে মেঘ অপরাধীর মতো মাথা নিচু করে বলতে লাগলো, আই এম সরি বর্ষা, তুই আমায় ক্ষমা করে দে। আমি না জেনে না বুঝে তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি। প্লিজ বর্ষা, ক্ষমা করে দে আমায়। তুই আমায় চিঠি লিখে চলে যাওয়ার পর আমি কলেজে গিয়ে খোঁজ নিয়েছি, যেটা আমার আরও আগে করা উচিত ছিল। কলেজে গিয়ে জানতে পেরেছি তুই কিছুই করিসনি সেদিন। অন্য কেউ আমার উপর ষড়যন্ত্র করে আমায় মার খাইয়েছিল তোর আর আমার ছবি তুলে। আমি এখনো জানি না সেই মানুষটা কে, তবে খুব তাড়াতাড়ি জেনে যাব আমি। আমি না জেনে তোকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি বর্ষা, তুই আমায় মাফ করে দে। বর্ষা, মাফ করে দে আমায়। আমি তোকে সন্দেহ করেছিলাম বর্ষা যে তোর পেটের সন্তান হয়তো আমার নয়, কারণ বিশ্বাস কর বর্ষা, আমার সেদিন রাতের কথা কিছুই মনে নেই। নেশা করে বাসায় আসার পর তোর সাথে কি করেছি আমি কিছুই মনে নেই আমার, তাই আমি তোকে সন্দেহ করেছিলাম। কিন্তু এখন আর আমার তোর প্রতি কোনো সন্দেহ নাই। আমি বুঝতে পেরেছি বর্ষা, আমি যা করেছি সব ভুল। তোর পেটে আমারই সন্তান, আমায় তুই ক্ষমা করে দে বর্ষা। চল আমরা নতুন জীবন শুরু করি একসাথে, যে জীবনে আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, থাকবে না কোনো বাধা। কথাগুলো এক নাগারে মাথা নিচু করে বলে চলেছে মেঘ। আর বর্ষা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে চুপচাপ মেঘের কথা শুনে চলেছে। মেঘ কথাগুলো বলে উঠে দাঁড়ালো বর্ষার সামনে। তারপর বর্ষার দুগালে হাত রেখে বলল, তুই আমায় ক্ষমা করবি না বর্ষা? আমি তোকে ভালোবাসি বর্ষা, অনেক ভালোবাসি তোকে, আমি সেই 3 বছর আগে থেকে। চল না বর্ষা, আমরা এই কয়েকদিনের অতীত ভুলে আবার নতুন করে জীবন শুরু করি। কথাগুলো বলেই বর্ষাকে জড়িয়ে ধরতে নিল মেঘ। সাথে বর্ষা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। বর্ষার ধাক্কা খেয়ে মেঘ কয়েক পা পিছিয়ে গিয়ে অবাক হয়ে বর্ষার দিকে তাকালো। মেঘকে তাকাতে দেখে বর্ষা মেঘের কাছে গিয়ে মেঘের শার্টের গলা ধরে রাগি গলায় চিল্লিয়ে বলতে শুরু করলো, ক্ষমা চাইছিস তুই মেঘ? কিসের জন্য ক্ষমা চাইছিস? বিনা দোষে দোষী বানিয়ে আমাকে সবার সামনে বাজে মেয়ে প্রমাণ করার জন্য ক্ষমা চাইছিস তুই? তোকে ক্ষমা করে দিলে কি আমার মাথায় পড়া সেই অপবাদগুলো মুছে যাবে? উত্তর দে আমায় মেঘ, উত্তর দে। কিসের জন্য ক্ষমা চাইছিস তুই মেঘ? রাতের আধারে মদ খেয়ে মাতাল হয়ে এসে নিজের বিবাহিত স্ত্রীকে বৈধ ধর্ষণ করে তার পেটে নিজের সন্তানকে অবৈধ সন্তান বলে স্ত্রীকে ব্ল্যাকমেল করার ক্ষমা? নিজের সন্তানকে পাপের ফসল বলে তার ডিএনএ টেস্ট করে তারপর তোর মানে হলো এ বাচ্চা তোর? আমি তোকে বলছি শোন, আমার পেটের এই বাচ্চা তোর নয়। তোর মতো একটা জানোয়ারের বাবা হওয়ার কোনো অধিকার নেই মেঘ। এই বাচ্চা শুধুই আমার, ও বড় হবে ওর মায়ের পরিচয়ে। তোর কোনো অধিকার নেই আমার সন্তানের উপর। কথাগুলো এক নাগারে চিল্লিয়ে বলেই মেঘকে জোরে ধাক্কা মারল বর্ষা। মেঘ দুপা পিছিয়ে গিয়ে আবার বর্ষার কাছে এগিয়ে এসে বলল, আই এম সরি বর্ষা, প্লিজ আমায় ক্ষমা করে দে। আমি স্বীকার করছি আমি তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি, তবে আমায় একটা সুযোগ দে বর্ষা। আমি তোকে কথা দিচ্ছি, আমি আমার ভুলগুলো শুধরে নিব। তোকে আর আমাদের বাচ্চাকে একটু কষ্ট পেতে দিব না আমি তোকে অনেক ভালোবাসি বর্ষা, প্লিজ আমায় একটা সুযোগ দে। ভালোবাসা? ভালোবাসা কাকে বলে তুই জানিস মেঘ? মনে আছে মেঘ, তোকে আমি বলেছিলাম
যদি বিশ্বাস করতে না পারিস তাহলে ভালোবাসার দাবি নিয়ে আসিস না, কারণ ভালোবাসার মেন খুঁটি হলো বিশ্বাস। তুই অনেক আগেই তোর ভালোবাসার যোগ্যতা হারিয়েছিস মেঘ। আমি তোকে জাস্ট ঘৃণা করি মেঘ। তুই চলে যা আমার সামনে থেকে। আমার জীবনটাকে অভিশাপে পরিণত করেছিস তুই। প্লিজ বর্ষা, এভাবে বলিস না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না বর্ষা। আমার তোকে চাই, সারা জীবন প্রতিটা মুহূর্তে তোকে আমার পাশে চাই বর্ষা। প্লিজ বর্ষা, তুই এভাবে আমার দিক থেকে মুখ সরিয়ে নিস না। বল তুই কি চাস বর্ষা? তুই যা চাইবি আমি তোকে সব দিব, শুধু তুই আমায় দূরে সরিয়ে দিস না বর্ষা, প্লিজ। আমি ডিভোর্স চাই। আমাকে তুই ডিভোর্স দে মেঘ। আমি মুক্তি চাই তোর মতো একটা অমানুষের থেকে। মুক্তি দে আমায়, তুই ডিভোর্স দে আমায়। বর্ষার কথা শুনে মুহূর্তেই রাগ উঠে যায় মেঘের। মেঘ বর্ষার গাল চেপে ধরে তাতে দাঁত চেপে বলে, তোর সাহস হয় কি করে আমার থেকে ডিভোর্স চাওয়ার? তুই অন্য যা কিছু চাইতে পারিস, কিন্তু ডিভোর্সের কথা ভুল করে মুখে আনবি না। মেঘের কথা শুনে মেঘের গালে সজোর একটা থাপ্পড় মারল বর্ষা। রাগে বর্ষার শরীর থরথর করে কাঁপছে। থাপ্পড় মেরে বর্ষা আবারও মেঘের শার্টের কলার চেপে ধরে বলতে লাগলো, তোর কোনো অধিকার নেই আমার উপর জোর খাটানোর। তুই যদি আমায় ডিভোর্স না দিস তো আমি তোকে ডিভোর্স দিব মেঘ। তোর মুখ দেখতেও ঘৃণা করছে আমার। তোর এই আবেগী কথাগুলো কাটা হয়ে পড়ছে আমার গায়ে। তোর সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি মুক্তি চাই তোর থেকে। কথাগুলো বলেই মেঘের কলার ছেড়ে দিয়ে ছাদ থেকে নিচে নামলো বর্ষা। সাথে সাথে মেঘ বর্ষার হাত ধরে বর্ষাকে কোলে তুলে নিল। বর্ষা মেঘের এমন কাণ্ডে অবাক হয়ে মেঘকে এক নাগারে কিল খুশি মারতে লাগলো, কিন্তু তাতে মেঘের কিছু যায় আসে না। মেঘ বর্ষাকে কোলে নিয়ে বর্ষার রুমে, এতদিন বর্ষা মেঘের সাথে না থেকে আলাদা রুমে থাকতো মেঘের ইচ্ছায়, সেই রুমে গিয়ে নামিয়ে দিল। তারপর বাইরে থেকে দরজা লাগিয়ে বলল, আমি তোকে এতদিন সন্দেহ করে কষ্ট দিয়ে জোর করে আমার কাছে রেখেছিলাম, আর এখন থেকে তোকে ভালোবেসে আমার সাথে রাখার জন্যে তোকে জোর করে আমার কাছে রাখবো। আমার থেকে দূরে যেতে দিব না আমি তোকে। তুই আমার কাছেই থাকবি, সেটা তোর ইচ্ছাই হোক বা অনিচ্ছাই। কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল মেঘ। বর্ষা দরজায় বাড়ি দিতে দিতে অনেক ডাকলো মেঘকে দরজা খুলে দিতে, কিন্তু মেঘ শুনেও বর্ষার কথা শুনল না। রাতের খাবার একটি প্লেটে রেডি করে নিয়ে বর্ষার রুমে ঢুকলো মেঘ। রুমে ঢুকে দেখলো বর্ষা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ খাবারের প্লেটটা টেবিলে রেখে বর্ষাকে কোলে তুলে নিল। তারপর বিছানায় বসিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরল ঘুমন্ত মেঘকে। মেঘ এতটা শক্ত করেই বর্ষাকে ধরেছে যে মনে হচ্ছে যেন বর্ষার হাড়গুলো সব ভেঙে যাবে। বর্ষার ঘুম ভাঙতেই বর্ষা মেঘকে নিজের থেকে দূরে সরাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু মেঘকে ও এক চুলও নাড়তে পারছে না। বর্ষা ছটফটানো বুঝতে পেরে বর্ষাকে ছেড়ে দিল মেঘ। তারপর বর্ষার দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, তুমি এমন কেন বউ? একটুখানি জড়িয়েও ধরতে দিবা না? আমার 10টা না 5টা না একটা মাত্র বউটাকে এত হিংসে কেন তোমার? মেঘের এমন কথা শুনে ব্যাকুল হয়ে গেল বর্ষা। মেঘ এমন ভাব করছে যেন ওদের মাঝে কখনো কোনো ঝামেলাই হয়নি, বরং ওরা দুজন খুব সুখী দম্পতি। বর্ষার রাগ যেন আরও কন্ট্রোল হচ্ছে না। বর্ষার রাগী গলায় বলে উঠল, এসবের মানে কি? কোন সবের বউ? আমি তো এখনো তোমার সাথে কিছুই করিনি। তুই ভাবিস না মেঘ, তোর এমন ফালতু কথায় আমি গলে গিয়ে তোকে ক্ষমা করে দিব। আমি তোকে জীবনেও ক্ষমা করব না, আর না তোকে স্বামী বলে ভালোবাসবো। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। বর্ষার কথা শুনে মেঘ এমন ভাব করল ও যেন কিছুই শোনেনি। মেঘ বলল, ওই সরিষা, এখন বকবক বন্ধ করে খাবার নিয়ে এসেছি, খাবারটা খেয়ে নে। দিন দিন না খেয়ে খেয়ে তো একেবারে শাকচুন্নি পেতনি হয়ে যাচ্ছিস। পরে লোকে বলবে মেঘ চৌধুরী একটা শাকচুন্নি পেতনিকে বিয়ে করে এনেছে। ভাবা যায় কি সাংঘাতিক হবে ব্যাপারটা? মেঘের কথা শুনে রাগ যেন মাথায় উঠে গেল বর্ষার। বর্ষা চিৎকার করে বলল, তুই কি আমার কথা শুনতে পাস না? আমি মুক্তি চাই তোর থেকে। মুক্তি দে আমায়। যতক্ষণ না তুই আমায় ডিভোর্স দিবি ততক্ষণ আমি কিচ্ছু খাবো না, এক ফোঁটা পানিও তুলবো না মুখে। বর্ষার কথা শুনে প্রচুর রাগ হলো মেঘের, কিন্তু রাগটাকে কন্ট্রোলে রেখে মেঘ টেবিল হেসে বলল, জানিস তো সরিষা, এই মেঘ না সোজা কথায় কাজ না হলে খুব সুন্দর করে বাঁকাভাবে কাজ আদায় করতে জানে। তুই হয়তো কলেজের কথাগুলো ভুলে গেছিস। সে যাই হোক, যেহেতু তুই আমার ভালো কথায় খাবি না, তাহলে তো আমাকে এবার বাঁকা হতেই হয়। কি বলিস? কি করবি তুই? কি করবি? মারবি আমায়? মার না মার, একদম মেরে ফেলা আমায়। এভাবে বেঁচে থাকার চাইতে
মরে যাওয়া অনেক ভালো। তোর মাথা সারা জীবন গোবর ঠাসাই রয়ে গেল রে সরিষা। তোকে মারার চাইতে তোকে কথা শোনানোর ভালো ওষুধ আছে আমার কাছে। ওয়েট, তোকে দেখাচ্ছি, দাঁড়া। কথাটা বলেই বর্ষার কাছ থেকে উঠে টেবিলের ওপর থেকে একটা কাচের বয়ামে তেলাপোকা ভর্তি নিয়ে এলো মেঘ। তারপর বাঁকা হেসে বর্ষার সামনে বয়ামটা ধরে বলল, এই দেখ, তোর প্রিয় বান্ধবী তেলাপোকাদের আমি কি যত্ন করে নিয়ে এসেছি তোর জন্যে। ভাবছি ওদের তোর কোলে ছেড়ে দিব, সারা রাত বসে বসে ওদের সাথে গল্প করিস, কেমন? মেঘের কথা শুনে আর মেঘের হাতের বয়ামের তেলাপোকাগুলো দেখে ভয়ে শুকনো ঠোক গিলল বর্ষা। কারণ বর্ষা তেলাপোকাকে মারাত্মক রকমের ভয় পায়। তারপর বর্ষা কাঁপা কাঁপা গলায় বলল, তুই এমন করতে পারিস না মেঘ। ওগুলো দূরে সরা বলছি আমার থেকে, নইলে কিন্তু আমি কেঁদে দিব। বর্ষার অবস্থা দেখে বড্ড হাসি পাচ্ছে মেঘের, কিন্তু নিজের হাসিটাকে চেপে রেখে গম্ভীর গলায় বলল, এগুলোকে সরাতে পারি যদি তুই ভালো মেয়ের মতো খাবারগুলো খেয়ে নিস। কি খাবি তো, নাকি তোর বান্ধবীদের তোর কোলে ঢেলে দিব? আমি খাবো। তুই ওইগুলো দূরে সরা প্লিজ, নইলে আমি কিন্তু সত্যিই কেঁদে দিব। এই তো গুড গার্ল, আমি এগুলোকে দূরে সরাচ্ছি, তুই খাবারগুলো খেয়ে নে। তবে আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মুখটার কি অবস্থা করেছিস এ কয়েকদিনে? মেঘের কথা শুনে তার ছেলের হাসি দিয়ে বর্ষা ওয়াশরুমে চলে গেল। তারপর ওয়াশরুমে দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, তুই যতই কিছুই করিস না কেন মেঘ, আমি তোকে কোনো দিনও ক্ষমা করব না। তুই আমার সাথে যেটা করেছিস তাতে তুই শুধুই নিজের স্বামী হওয়ার অধিকার নয়, আমার সন্তানের বাবা হওয়ার অধিকারও হারিয়েছিস। এদিকে বর্ষা ওয়াশরুমে ফ্রেশ হয়ে যাওয়ার পর বর্ষা দুফোঁটো চোখের জল ফেলে মনে মনে বলতে লাগলো, আমি জানি বর্ষা, তোর কাছে সহজ হবে না আমায় নতুন করে মেনে নেওয়া, আমায় ভালোবাসা, কিন্তু আমিও হার মানার পাত্র নই। আমি তোকে আমার সেই আগের দুষ্টু মিষ্টি বর্ষার রূপে ফিরিয়ে আনবই। আমাকে আর একটা সুযোগ দিতে বাধ্য করব তোকে আমি, আর এটা করতে আমার যা করতে হয় আমি করব। তুই আমায় যত কষ্টই দিস না কেন, যত অবহেলাই করিস না কেন, আমি তোকে ছাড়বো না বর্ষা। তোকে সারা জীবন আমার বুকেই থাকতে হবে, এই মেঘের বুকের বর্ষা হয়ে। এখন থেকে তোকে আমি ভালোবাসা মিশ্রিত অত্যাচার করব। আর আমি জানি তুই ধীরে ধীরে আমার সেই আগের বর্ষা হবি। এটা তোর আর আমাদের সন্তানের কাছে আমার প্রমিস বর্ষা। একটু পর ফ্রেশ হয়ে বর্ষা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে খাবারগুলো খেয়ে নিল। কারণ বর্ষা চায় না ওর সন্তানের ওর কারণে কোনো ক্ষতি হোক। তাই রাগ অভিমান দূরে রেখে ওকে সুস্থ থাকতে হবে ওর সন্তানের জন্য। ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে ওকে। বর্ষার খাওয়া দাওয়া শেষ হলে বর্ষাকে রেখে খাবারের প্লেটগুলো নিয়ে চলে যেতে মেঘ বলল, ওই সরিষা, এবার সুন্দর করে সেজে গুজে আমার রুমে গিয়ে আমার জন্য অপেক্ষা কর। আমি খাবার খেয়ে আসছি, দুজন একসাথে ঘুমাবো। কথাটা বলেই বর্ষাকে চোখ মারল মেঘ। বর্ষার রাগ যেন শরীর চলে যাচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না, কারণ মেঘের হাতে এখনো সেই তেলাপোকার বয়ামটা আছে। মেঘ দরজার দিকে বেরিয়ে চলে যেতেই বর্ষা দ্রুত গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর ভেঙচি দিয়ে বলল, ইস, কুম্ভপুত্রের শখ কত একসাথে ঘুমাবে। আমি রাতেই এখান থেকে পালিয়ে যাব, আর কখনো ফিরবো না তোর কাছে। ততক্ষণ একটু ঘুমিয়ে নেই, শরীরটা বেশ ক্লান্ত লাগছে। কথাটা বলেই বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল বর্ষা। মাঝরাতে হঠাৎ বর্ষার ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ করে থেকেই বর্ষা ভাবলো এখন পালাবে। কথাটা ভেবেই যখনই বর্ষা চোখ খুলে একটু নড়বার চেষ্টা করলো, তখনই বর্ষা বুঝতে পারলো ওকে কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে। বর্ষা চোখ খুলে ভালো করে তাকিয়ে দেখলো ও মেঘের বুকে শুয়ে আছে, আর মেঘ ওকে শক্ত করে জড়িয়ে ধরে নাক ডেকে ঘুমাচ্ছে। গল্পটা একদিন পরপর পোস্ট করব, প্লিজ কেউ রাগ করবেন না, কারণ আমি এই গল্পটার সাথে একটা ইসলামিক শিক্ষা নিয়ে গল্প লিখেছি বই বের করার জন্য। আর ওই গল্পটা আমার তাড়াতাড়ি কমপ্লিট করে জমা দিতে হবে, প্রকাশনী থেকে চাইছে। এছাড়া আমার ফোনটাও ইদানিং একটু বেশি ডিস্টার্ব দেয়, তাই গল্পটা একদিন পরপর দেব, প্লিজ কেউ রাগ করবেন না। ধন্যবাদ সবাইকে। শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঘকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দিল বর্ষা। রাগ আর ঘৃণায় বর্ষার মুখটা যেন রক্তবর্ণ ধারণ করেছে। ও মেঘকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছে না। ঘুমের ঘোরে বর্ষার ধাক্কা খেয়ে খাট থেকে নিচে পড়ে গেল মেঘ। নিচে পড়ার সময় খাটের পাশে থাকা টেবিলের কোণার সাথে কপালে আঘাত লেগে অনেকটা কেটে গেল মেঘের। সেখান থেকে টপ টপ করে রক্ত পড়তে লাগলো।
মেঘ কপালে হাত দিয়ে চেপে ধরে বর্ষার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, বর্ষা, এটা কি করলি তুই? আমি কতটা আঘাত পেলাম, দেখ কিভাবে রক্ত ঝরছে কপাল কেটে। বর্ষা উঠে বসে মেঘের কথা শুনে একবার মেঘের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। কারণ মেঘের মাথায় রক্ত দেখলে বর্ষা আর মেঘকে ঘৃণা করতে পারবে না। যতই হোক, একসময় তো মেঘকে ভালোবেসেছে ও। আর ভালোবাসার মানুষকে যে কষ্ট দেওয়া যায় না। অন্তত মেয়েরা পারে না কষ্ট দিতে, যদিও সবাই এক নয়। বর্ষা অন্যদিকে তাকিয়ে রাগী গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।